জানতে পেরেছি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন আপনারা ও হেফাজতে ইসলাম। তবে বৈঠকে নির্বাচনের বিষয়ে আপনারা কোনো আলাপ করেননি, নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি। সেটা কি হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে, নাকি ইচ্ছা করে নির্বাচন প্রসঙ্গে সব বিষয় মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা গতানুগতিক বৈঠক ছিল। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে, সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিংটি হয়েছে। যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন, এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি। কারণ নির্বাচনের যে আলাপটা, এই নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো। আমি একটু খুব সম্মানের সাথে আমার সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই। দেখেন, খুব সম্মানের সাথেই বলছি, উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন। আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে, মারামারি করে, অভ্যন্তরীণ কলহের কারণে তারা যখন পুরো দেশকে লুটুপুটে খাচ্ছে, তিনি ওই কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং। অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি কোর্টের রায়টাকে সামনে আনার আসল উদ্দেশ্য কি? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাউ? যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে, অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে, ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল? আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে? আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে গঠন হইতে দিছে? আপনার দল তো সমর্থন দিছে। আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বৈঠকে এই কথাগুলো বলছে। কাজেই দেখেন, একটা জিনিস খুব সহজ করে বলি, এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকেই থেকে যাবে, এটাই এখন হচ্ছে। আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে। আপনি একটা নির্দিষ্ট বাবলের ভেতরে থেকে যখন দেশকে দেখবেন, নির্দিষ্ট একটা বাবলের ভেতরে থেকে যখন আপনি একটু শেষ করি নিকোলাপা, যথেষ্ট সময় আপনি আরেকটা প্রশ্ন করব, আপনাকে এটা রিপ্লাইটা আমি দেই, বাবলের রিপ্লাইটা আমি দেই। আপনি যখন জেনজিকে বুঝতে ভুল করবেন, দেখেন জেনজি কি করতেছে, জেনজিকে কিন্তু বলে দেওয়া লাগে নাই, তারা কিন্তু একের পর এক ইভেন্ট খুলতেছে, ট্রল করতেছে না? আপনি তো দেখতেছেন ট্রল করতেছে। আপনি ঘুরে দেখেন তো এগুলো রিয়েল আইডি। বাংলাদেশের মানুষ এই লেভেলের এডুকেশন এখন আছে, বাংলাদেশের স্টুডেন্টসদের স্পেশালি জেনজির এখন এই লেভেলের ক্যাপাসিটি তৈরি হয়েছে, তারা জানে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি। তাহসিন রিয়া, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে, আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি। আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেখেন, উনি শুধু বট বলতেছে না, উনি বলতেছে এনসিপির বট বা এনসিপি এই কাজটা করতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনৈতিক যে পলিসি, যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রেখে বিরোধিতা করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আপনারা বলেন। তাহসিন রিয়াজ, 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর 2 দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হন মির্জা ফখরুল সাহেব। যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে। আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন। গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন, বিএনপির শত শত নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছে, সেই খবর আপনার কাছেও পৌঁছেছে নিশ্চয়ই সেই সময়। কিন্তু তাহসিন রিয়াজ, আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আগে ঘরে থাকতে পারতেন না, অনেকটা এমন কথা অনেকটা খানিকটা আপনিও বলেছেন। আর এখন মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। গত 15 বছর আপনারা কেমন ছিলেন? কোর্ট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে। তাহসিন রিয়াজ, গত 15 বছরে আপনারা কই ছিলেন? কেন 2024 নির্বাচন যখন হয় তখন কিন্তু প্রাপ্তবয়স্ক। সহজ করে বলি, প্রথমত হচ্ছে যে তাদের পলিটিক্যালি 14 বছর বা 15 বছরের যে লড়াই, এই লড়াইকে কিন্তু এনসিপি কখনো অস্বীকার করে না। সরোয়ার তুষার এই বক্তব্যটা কোথায় দিচ্ছে আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার যদি চোখে পড়ে তাহলে আমি নিঃসন্দেহে সরোয়ার তুষারের ব্যাখ্যাটা আমি জানতে চাইব আসলে কোন অ্যাঙ্গেল থেকে। খুব সহজ করে বলি, বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই 15 বছর 16 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল, কাউকে তো ডিজাউন করার আমার কোনো সুযোগই নাই। আমার তো সুযোগ নাই, আমি তো সেটা করে আমি নিজে কাঠগড়ায় দাঁড়াবো না, আমার দল কাঠগড়ায় দাঁড়াবে না। ব্যাখ্যাটা খুব সহজ। ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই। মানে কি? বাংলাদেশের প্রশ্নে একসাথে চলতে চাই। বাট ওই যেটা বললাম, আপনি যখন একদম ডে ফার্স্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন, আপনি ধরেই নেবেন যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের ভ্যাকিউম আমি এখানে এনসিপিকে দিয়ে পূরণ করবো, এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে নিব, এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতি মুহূর্তে সমালোচনা করবো। তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা থেকে আপনাকে বের হইতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বারবার বলতেছি, একটা বার
খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আরেকবার নতুন করে, সেটা হচ্ছে যে প্লিজ জেনজিরে বুঝেন। আপনারা যাদেরকে বট ভাবেন, হ্যাঁ বট আছে, বাংলাদেশে বট নাই তা না, অনেকেই বট আছে। কার কার বট আছে সেটাই যে এই বিগত সময় কারা কারা বট দিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা জানি, কিন্তু জেনজিকে বোঝেন জেনজি আসলে কি বলতে চায়। আপনাদের নির্বাচনে আমরা মনে হয় বট এবং রিয়েল আইডির বিতর্ক থেকে আবারও একটু মানে অর্থনৈতিক আলাপ সালাপে ফিরতে চাই। আনিসুল আলমকে খুব ছোট করে বলতে হবে। আচ্ছা, আমি একটু ডক্টর খন্দকার আজিজুল ইসলামের কাছ থেকে উত্তরটা নিয়ে আপনার কাছে আসি। আজিজুল ইসলাম, চলমান বিনিয়োগ যে সম্মেলন হলো সেখানে এখনো পর্যন্ত 5 জন বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর ফলে আমরা কি কি লাভ পাবো সেটা একটু বলবেন। সাথে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, দেশটির শুল্ক বিভাগের বিজ্ঞপ্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনাসামনি বৈঠকের পর এটা কি প্রত্যাশিত ছিল কিনা? আসলে এখানে 5 জন বিদেশি যারা বিনিয়োগকারী, তাদের 5 জনকে এখানে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়নি, একজনকে দেওয়া হয়েছে এই সম্মেলনে। সেটা হচ্ছে যে আমি যেটা বলেছি, ইয়ং ওয়ানের যিনি সিইও এবং চেয়ারম্যান মিস্টার কিয়াত সান, তাকে যেহেতু 40 বছর যাবত উনি এখানে ওনার ব্যবসা করছেন এবং বাংলাদেশের অর্থনীতিতে উনি অবদান রাখছেন, এখানে বেশ কর্মসংস্থানের উনি ব্যবস্থা করেছেন এবং এখানে তার সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে অনারারি নাগরিকত্ব দেওয়া হয়। এবং এই বিষয়টি হচ্ছে যে আমরা এখানে তাকে নাগরিকত্ব দেওয়াতে পুরো কোরিয়ান যে ইনভেস্টর যারা এসছেন তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত এবং বাংলাদেশকে তারা যেভাবে দেখছেন, এবং হয়তো তারা তাদের দেশে যে বা আন্তর্জাতিক বিশ্বে তারা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন, যে তারা এই দেশে ব্যবসা করে বিনিয়োগ করে তারা এখানে এদেশের অনারারি নাগরিকত্ব তারা পেয়েছেন। তো এটা এইভাবে করা হয়। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যারা এসছিলেন তার মধ্যে আপনার যারা সিও উনি এসছিলেন এবং উনি আমাদের এখানে অস্কার গার্সিয়া, এবং উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে আমি প্রথম বাংলাদেশে এসেছি, এবং যারা এখানে আপনি জানেন আমাদের গার্মেন্টস সেক্টরে যেটা তাদের একটা বড় ধরনের এখানে ইনভেস্টমেন্ট আছে, তারা আমাদের এখানে অর্ডার করেন এবং তারা আমাদের এখান থেকে একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা কাজ করেন। এবং তারা কিন্তু বলেছেন যে যিনি সিও এসছেন উনি খুবই, ওনাকে আমরা দেখেছি যে হি ইজ ভেরি স্যাটিসফাইড, এবং উনি স্পেনে উনি এটা অনেকটা প্রণোদনার মতো তারা আসলে উদ্বুদ্ধ হবেন। আর ভারতের বিষয়টা যদি একটু বলেন যে এটা কি প্রত্যাশিত ছিল? এটা আসলে এটা আমি বলবো না, আপনারা জানেন যে এটা আপনারাই ভালো জানেন যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে এটা আমাদের হয়তো রুট চেঞ্জের জন্য একটা বিকল্প ব্যবস্থা নিতে হবে, তবে আমাদের বড় খুব বেশি এখানে আমরা ক্ষতিগ্রস্ত হব না। জি জি, আনিস আলমগীর, বাংলাদেশে যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ 18-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে বৈঠকে আমাদের প্রধান বার্তা, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও অদ্বিতীয়, এটি জনগণের সঙ্গে জনগণের, এবং আমি মনে করি অন্য যে কোনো সম্পর্কের চেয়ে বেশি এই সম্পর্ককে আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে, এই বিষয়টি, এই জায়গাটি একটু শুনবেন। বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বার্তা আসছে, দেশটিতে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের, সংখ্যালঘু হামলা নিয়েও আমরা উদ্বিগ্ন, এবং বৈঠকের উদ্বেগের বিষয়ে খুব খোলামেলা আলাপ হয়েছে। দুটি বিষয়, এরকম বৈঠকের পর ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এবং তারপরই আসলে জয়শঙ্করের এমন মন্তব্য প্রত্যাশিত। প্রথমে ট্রান্সশিপমেন্টের কথা বলি, এটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় কাজ, যেটা আমরা আশা করিনি ভারত এটা করবে। যখন ডক্টর ইউনূসের সঙ্গে ডক্টর মোদির বৈঠক হলো, দুই নেতা যখন দুই সরকারের দুই নেতা 8 মাস পরে যে বৈঠক করলেন, আমরা ভাবলাম যে একটা বরফ যেটা এতদিন জমেছিল সেটা গলে গেল। তার 2 দিন পরে আবার এই বরফটাকে আবার নিজেরা গলিয়ে আবার নিজেরাই যখন আবার বরফ করলেন, তার মানে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এখন দ্বিতীয়ত আমরা যে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা এগুলো পেতাম, এটা কিন্তু একটা মেসেজও। আমাদের এখানে মব বাহিনী কিন্তু এগুলো বারবার বলতো যে ভারতের থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, শুধু আমরা একতরফায় দিয়ে যাচ্ছি না। এটা পারস্পরিক ছিল, এবং এই বন্ধ করার মধ্য দিয়ে তো এখন বোঝা যাচ্ছে যে তাহলে তার ট্রান্সশিপমেন্টের সুবিধাগুলো আমরা পাচ্ছি না, এখন হচ্ছে। এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা যদিও বলেছেন খুব বেশি সমস্যা হবে, আমাদের উপদেষ্টারা এরকমই বলছেন যে আমাদের কোনো অসুবিধা হয় না। আমাদের যে আশিক চৌধুরী তিনি তো বলেছেন যে ট্রাম্প যে ট্যারিফ দিয়েছে সেটাতে আমাদের বরং লাভবান হবে। তো লাভবান যদি হয়ে থাকেন তাহলে আবার তার কাছে অ্যাপ্লিকেশন করেন কেন, এবং ট্রাম্প সেটা আবার বলে কেন যে আমার পশ্চাৎ দিয়ে চুমু খাচ্ছে এরা, এগুলোর জন্য
স্যার বলতেছে তাই ছেড়ে দিয়েছি সবাইকে, আবার আমরা আবার ইয়েও নিচ্ছি, ক্রেডিটও নিচ্ছি, আমাদের চিঠিতে হয়েছে, সে সবার জন্য এটা করেছিল। যাই হোক, আপনার যে ট্রান্সশিপমেন্টে এটা হয়নি, ঠিকমতো হয়নি। বাংলাদেশ এখন কোন পদ্ধতিতে তাদের সাথে নেগোসিয়েশনে যাবে সেটা আরেকটা প্রশ্ন আপনার ছিল যে এই বিষয়ে মবের যে বিষয়টা, জয়শঙ্করের বিষয়টি, হ্যাঁ জয়শঙ্করের যে বিষয়টা, তাদের এটা পুরনো ট্র্যাক্ট্রিস। তারা নিজেরা একটা মৌলবাদী রাষ্ট্র, একটা হিন্দু মৌলবাদী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। তাদের সংখ্যালঘু নির্যাতন আজকে সারা ওয়ার্ল্ডে উঠে, মানবাধিকার রিপোর্টগুলোতে উঠে। আর তারা বাংলাদেশকে এটা ব্লেম করে এই জন্যই যে তারা যে নির্যাতন চালাচ্ছে সেটাকে জায়েজ করার জন্য আপনি মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তারা দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা,